কেন এই 208 জনকে বাদ দেওয়া হয়েছে তার একটা সুনির্দিষ্ট কারণ দর্শানো দরকার ছিল মন্ত্রণালয়ে। এটা মন চাইলো বাদ দিয়ে দিলাম। কেউ যদি সুনির্দিষ্টভাবে কোনো ক্রিমিনাল অফেন্সে জড়িত থাকে, ফৌজদারি অপরাধে জড়িত থাকে, কিংবা কোনো দেশ বিরোধী সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকে, সেটা অবশ্যই যদি গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে সেটা সহই প্রকাশ করা উচিত ছিল যে এই শিক্ষার্থীর এই অপরাধের কারণে আমরা সরকারি চাকরিতে নিতে পারছি না। কিন্তু আমরা দেখলাম তার সুনির্দিষ্ট কোনো কারণ না দিয়ে এই এতগুলো শিক্ষার্থীকে তাদের এতদিনের পড়াশোনা, তাদের পরিবার এবং সামাজিক যে অবস্থান এই বিসিএস এর নিয়োগ পাওয়া এবং পড়াশোনার ফলে তৈরি হয়েছে তাদের পরিবারের মর্যাদা, সেটা তাদেরকে বাদ দিয়ে তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাদের একটা মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এটার আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে আমি মন্ত্রণালয়ে এটা নিয়ে কিন্তু জনপ্রশাসন সচিব সহ ওনাদের যে কয়েকজন এডিশনাল সেক্রেটারি ওনারা একটা কমিটি করেছিল, আমি একদিন গিয়েছিলাম, তখন আমাকেও তিনি আশ্বস্ত করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই একেবারে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নন এমন ব্যক্তিরা তারা নিয়োগ পাবেন। তো আমরা এটাই চেয়েছিলাম এবং আমরা ব্যক্তিগতভাবে এটাও মনে করি 18+ একজন ম্যাচিউর শিক্ষার্থী তরুণরা তার পরিবারের বা পারিবারিক রাজনীতির কারণে সে কখনো চাকরির অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। এটা কিন্তু ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশন বা বাংলাদেশেরও প্রচলিত আইনের আমরা যদি বলি মানবাধিকারের লঙ্ঘন। যদি কারো বাবার পরিচয়ে তাকে চাকরি থেকে সুযোগ বঞ্চিত করা হয়, কারো ভাইয়ের পরিচয়ে, আমরা এটা চাই না। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটা রিফর্ম এবং রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে আমরা একটা সামাজিক চুক্তি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে এখনো যদি আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমাজে বিভাজন তৈরি করি, আমরা যদি মানুষের প্রতি বিদ্বেষ ছড়াই, তাহলে এই বাংলাদেশ সম্ভব না। ছোট্ট একটা দেশে 18 কোটি জনগণের বসবাস, এই জনগণকে নিয়ে কীভাবে সম্মিলিতভাবে কাজ করা যায় আমাদেরকে সেটা ভাবতে হবে। এখন তো এই সরকারে অন্তত আমাদের ইয়ং জেনারেশনের প্রতিনিধি আছে, ছাত্র প্রতিনিধি আছে। আমাদের প্রত্যাশা ছিল এই সমস্ত জায়গায় কিছু হলেই তারা বিদ্যুৎ গতিতে ছুটে আসবে, কারণ তারা এখন অনেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে, পোস্ট গ্র্যাজুয়েশনও শেষ হয় নাই। এখানে আপনারা যারা আছেন আপনাদের অনেক জুনিয়র, যদিও রাষ্ট্রীয় পরিচালনায় প্রোটোকলে অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, তো তারা শিক্ষার্থীদের আন্দোলনের সেন্টিমেন্টকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। তারা যদি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা অসুবিধায় তাদের কাছে না আসতে পারেন, তারা কি ধরনের শিক্ষার্থী আমি তো এটা ভেবে পাচ্ছি না। কিছুদিন আগে আপনারা দেখেছেন পিএসসির সংস্কার আন্দোলন হয়েছে, এইটা তো আজকের আন্দোলন। আমরা ছাত্র জীবন থেকে আমরাও বলে আসছি যে পিএসসির এই যে নিয়োগের যে কতগুলো জটিলতা, একটা নিয়োগ প্রক্রিয়ায় 2 থেকে 3 বছর লেগে যায়, অথচ চাইলে 1 বছরের মধ্যেই কিন্তু একটা নিয়োগ সম্পন্ন করা যায়। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ তরুণরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, একটা চাকরির পরীক্ষা দিতে হয় 1000 টাকা আবেদন ফি, 1500 টাকা আবেদন ফি, 750 টাকা আবেদন ফি। এই আবেদন ফির জন্যই বাবা মার নতুন করে জায়গা জমি বেচতে হয়। তো আমরা বলেছিলাম যে এটা আন্তর্জাতিক নিয়ম যে চাকরিদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর উচিত যে এই চাকরি প্রার্থীদের খরচটা বিয়ার করা। উন্নত বিশ্বে যেখানে বেকারদেরকে ভাতা দেওয়া হয় কিংবা সপ্তাহে একটা অল্প সময়ে কাজ করে তাদের একটা ভাতা দেওয়া হয়, সেখানে আমাদের দেশে যারা চাকরিতে ঢুকে নাই, যারা ভালো পোশাক কিনতে পারে না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান চাকরির পরীক্ষার ফি দিতে দিতেই তাদের অবস্থা করুন। এই ব্যবস্থাগুলোর আমরা সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের থেকেই যখন শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা, তারা যখন এগুলো নিয়ে কথা বলে, আমরা একটা দাবি জানিয়ে আসছি। যেই আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা, সেখানে আজকে মেধাবীরা
পড়াশোনা করে চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য রাজু ভাস্কর্যের ধুলাবালিতে পড়ে থাকবে, সচিবালয়ের কিংবা আমলাতন্ত্রের লাল ফিতার বেড়াজালে বন্দি থাকবে। এইটা অমানবিকতা, এইটা এই গণ আন্দোলন, এই ছাত্র যুবক তরুণদের আন্দোলনের সাথে প্রতারণা এবং বেইমানি। আমরা এই সরকারের কাছ থেকে অন্তত এইটা প্রত্যাশা করি না।